বুঝতে পারছি। যাই হোক, যেটা একটা কনফিউশন ছিল সবার দূর হয়ে গেল। লিঙ্কগুলো কিন্তু আলাদা আলাদা হবে। আর এই লিঙ্কগুলো আলাদা আলাদা হবে, বুঝছেন? আর হিস্টোরি যদি না ক্লিয়ার করেন তাহলে আলাদা আলাদা হবে না, দেখেন প্রত্যেকটা লিঙ্ক আলাদা। আচ্ছা, ক্লিয়ার ডাটা মারে দিব, ওটা নিয়ে সমস্যা নাই। হ্যাঁ, আপনার ক্লিয়ার করা এখানে আপনি মারি দেবেন তাহলেই শেষ। ৯ জুলাই ২০২২ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসের বাসভবনে গণমানুষের ঢল। গণ অভ্যুত্থানের সেই চিত্র তোলপাড় তোলে পুরো বিশ্বে। সৃষ্ট জনরসের মুখে সেদিনই দেশ ছাড়তে বাধ্য হয় রাজাপাকসে পরিবার। যুগান্তকারী সেই অভ্যুত্থানের পর কেটে গেছে ২ বছর। রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে চালানো হয়েছে সংস্কার কার্যক্রম। আর সময়ের পরিক্রমায় এখন দরজায় কড়া নাড়ছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন। তবে দক্ষিণ এশিয়ার যে দেশেই নির্বাচন হোক না কেন, সেখানেই নিজেদের দাদাগিরি দেখাতে ব্যস্ত হয়ে পড়ে ভারত। কিন্তু বর্তমান বাস্তবতায় এই অঞ্চলের ভূ রাজনীতিতে ক্রমেই কোণঠাসা হয়ে উঠছে ভারত। ফলে শ্রীলঙ্কার এবারের নির্বাচন স্বাভাবিকভাবেই ভারতের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দক্ষিণ ভারতের খুব কাছেই শ্রীলঙ্কার অবস্থান। এই দক্ষিণেই আছে ভারতের গুরুত্বপূর্ণ কিছু নিরাপত্তা ও বিজ্ঞান গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান। এর মধ্যে আছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মহাকাশ গবেষণা কেন্দ্র এবং নৌঘাঁটি। তাই ভারতের প্রাথমিক উদ্বেগের বিষয় হল সেখানে যেন কোনো বিদেশি শক্তি শ্রীলঙ্কার ওপর প্রভাব খাটাতে না পারে। এ কারণে প্রেসিডেন্ট নির্বাচনে সাজিদ প্রেমাদাসাকে ভারত সমর্থন দিচ্ছে বলে বলা হচ্ছে। জানা যায় এই প্রেমাদাসার দল অতিমাত্রায় ভারতপন্থী। এমন তথ্য জানিয়েই সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে দ্য ডিপ্লোম্যাট পত্রিকা। অন্যদিকে চীনের সমর্থন ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপির অনুরা কুমারা দেশনায়কের প্রতি। শ্রীলঙ্কার নির্বাচন নিয়ে ভারতের এখন সবচেয়ে বড় উদ্বেগ চীন। কেননা চীনপন্থী দেশনায়ক আগাচ্ছেন খুবই কৌশলের সাথে। এ বছরের শুরুর দিকে দেশনায়ক ভারত সফর করেন। তার মধ্যে ভারত বিরোধী কোনো মনোভাবও লক্ষ্য করা যায় না। তবে আদানি গ্রুপের সঙ্গে শ্রীলঙ্কার জ্বালানি চুক্তি বাতিল করে দেওয়ার হুমকি দিয়েছেন দেশনায়ক। ফলে দেশনায়ককে পুরোপুরি ভারত বিরোধী বলে অভিযোগ তুলতে পারছেন না প্রেমাদাসা ও তার ভারতপন্থী সহযোগীরা। তবে শ্রীলঙ্কার নির্বাচনের হিসেব নিকেশ পুরোটাই বদলে দিতে পারে রাজাপাকসে পরিবার। আবারও সক্রিয় হচ্ছে দেশ থেকে বিতাড়িত হওয়া সেই রাজাপাকসে ব্রাদার্স। এরই মধ্যে গোতাবায়ের ভাই মাহিন্দা রাজাপাকসের ছেলে নামাল রাজাপাকসে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন। তবে সাধারণ জনগণ এখনও মনে করে রাজাপাকসে পরিবার আবার শ্রীলঙ্কার রাষ্ট্র ক্ষমতায় এলে অতীতের মতো দুর্ভোগ ফিরে আসতে পারে তাদের ভাগ্যে। আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন। আর এই নির্বাচনে অন্তত ৩৯ জন প্রার্থী অংশ নিচ্ছেন। জনগণের প্রতিরোধ, রাজনৈতিক সংকট এবং জাতীয় স্বার্থের চাপে ভবিষ্যতে দেশটির রাজনৈতিক গতিপথ কী হবে সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। বিলাসী জীবনযাপন করা আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কেবল যুক্তরাজ্যেই ৩৬০টি বিলাসবহুল বাড়ি আছে, যার বাজার মূল্য $৩২ কোটি, বাংলাদেশি টাকায় ৩,০০০ কোটি টাকারও বেশি। আর দুবাই, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর ও মালয়েশিয়া সহ আরও কয়েকটি দেশে তার ৫০০রও বেশি বাড়ির সন্ধান মিলেছে। সব মিলিয়ে এসব সম্পদের মূল্য প্রায় $৭০০ মিলিয়ন। সাবেক ভূমিমন্ত্রীর দুর্নীতির এমন ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী রিপোর্টে। সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, শেখ হাসিনা তার ব্যবসার সবই জানতেন। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। শুধু বাংলাদেশের ভূমিদস্যু না, বিদেশের রিয়েল এস্টেট ব্যবসার রীতিমতো মাফিয়া। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে গড়েছেন সম্পদের পাহাড়। ভূমিমন্ত্রীর দুর্নীতি নিয়ে আল জাজিরা বুধবার রাতে দ্য মিনিস্টার্স মিলিয়নস শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করে। সেখানে দেখানো হয়েছে যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ির মালিক চট্টগ্রামের আনোয়ারার সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী।
বেশিরভাগ বাড়ি বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা, যার বর্তমান বাজার মূল্য $32 কোটি, বাংলাদেশি টাকায় ৩,৮২৪ কোটি টাকার বেশি। যুক্তরাষ্ট্র, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ কয়েকটি দেশে তার 500-র বেশি বাড়ি আছে। সাইফুজ্জামান আল জাজিরার কাছে দাবি করেছেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ গড়েছেন তিনি। I have a good portfolio. And I also have a portfolio in Dubai. I have the best property in downtown. I have near Dubai Mall in Opera. I have a very penthouse, nice penthouse. But I also bought a villa with private lagoon and everything. It's very nice. I have a property in New York, Manhattan. সাবেক ভূমিমন্ত্রী বলেন, তিনি শেখ হাসিনার কাছের লোক। সাবেক সরকার প্রধান তার সম্পর্কে সবই জানেন। He admitted Prime Minister Sheikh Hasina knew about his secret wealth. She knows I have a business here. We asked how he had financed his spending spree. Remember Paresh Raja, who we met earlier? The Paresh is strong. আল জাজিরার অনুসন্ধানী দলের কাছে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তার বিলাসী জীবনের গল্প করেছেন। সাইফুজ্জামান জানিয়েছেন, তিনি টেইলর মেডের জুতা, হেরডসো ব্র্যান্ডের কাস্টম মেড জুতা পরেন। এটি তৈরি হতে 4 মাস সময় লাগে। এক একটি জুতার দাম 3000 পাউন্ডের বেশি, বাংলাদেশি মুদ্রায় যা 5.5 লাখ টাকা। বিশেষ ওই জুতা উট পাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি। কিছু জুতার দাম 6000 পাউন্ড, বাংলাদেশি টাকায় 9,50,000। তিনি লন্ডন থেকে স্যুট কেনেন, যার পেছনে ব্যয় করেন 2-3 হাজার পাউন্ড। তার কালেকশনে রয়েছে সুপার 200, সুপার 180 মডেলের স্যুট, যার এক একটির দাম 6000 পাউন্ড। I love suits. The Super 200 costs 6,000 pounds. বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করেন তিনি। সেই বাড়িতে রয়েছে সিনেমা হল, জিম, ব্যক্তিগত এলিভেটর, নতুন রোলস রয়েলস গাড়ি রাখার নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে সাইফুজ্জামান চৌধুরীর সাম্রাজ্যের নমুনা। 2023 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ দুদকে সাইফুজ্জামান চৌধুরী দুর্নীতি নিয়ে রিপোর্ট দিলেও সংস্থাটি তখন আমলে নেয়নি। তবে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং তার পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে। 5 আগস্ট ছাত্র জনতার গণবিপ্লবের আগেই সাইফুজ্জামান দেশ ছেড়ে পালিয়ে যান। আতিকা রহমান, RTV, ঢাকা। ফিলিস্তিনে দখলদারিত্ব বন্ধে ইসরায়েলকে সময় বেঁধে দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। এক প্রস্তাবে গাজা ও পশ্চিম তীর সহ অবৈধভাবে দখল করা ফিলিস্তিনের সব ভূখণ্ড আগামী 1 বছরের মধ্যে ছেড়ে দিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে সংস্থাটি। ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ সংক্রান্ত প্রস্তাবটি স্থানীয় সময় বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে তোলা হয়। প্রস্তাব অনুযায়ী আগামী 12 মাসের মধ্যে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের বেআইনি উপস্থিতি বন্ধ করতে হবে। এছাড়া দখলদারিত্বের কারণে ফিলিস্তিনিদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয় এখানে। এ প্রস্তাবের পক্ষে ভোট দেয় 124টি দেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আর্জেন্টিনা সহ অন্তত 14টি দেশ এর বিরোধিতা করে। এছাড়া ভারত সহ ভোট দেয়া থেকে বিরত ছিল আরও 43টি দেশ। অধিকাংশ সদস্যের সমর্থন থাকায় সাধারণ পরিষদ প্রস্তাবটির অনুমোদন দেয়। সেই সাথে প্রস্তাব বাস্তবায়ন সংক্রান্ত একটি প্রতিবেদন আগামী 3 মাসের মধ্যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেসের কাছে উপস্থাপন করার সিদ্ধান্তও নেওয়া হয় অধিবেশনে। এদিকে স্বাধীন ফিলিস্তিন ছাড়া ইসরায়েলকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে সৌদি আরব। বুধবার এক বৈঠকে একথা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি দখলদারি অপরাধেরও সমালোচনা করেন তিনি বলেন, স্বাধীন ফিলিস্তিন ছাড়া সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না।
সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত ICJ জানায় ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের উপস্থিতি বেআইনি এবং অবশ্যই এর শেষ হওয়া উচিত। তাই সাধারণ পরিষদের প্রস্তাবটি ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন শেষ করতে কার্যকরী পদক্ষেপ হিসেবেও দেখছেন বিশ্লেষকেরা। বিনিয়ামিন, RTV। পেজার বিস্ফোরণে নিহতদের শেষকৃত্য করার আগেই আবারও বিধ্বস্ত হল লেবানন। এবার বিস্ফোরণ ঘটানো হয়েছে যোগাযোগের তারবিহীন যন্ত্র ওয়াকিটকির মাধ্যমে। বুধবার দ্বিতীয় দফার এই বিস্ফোরণে অন্তত 20 জন নিহত ও 450 জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। জানা যায় আগের দিন মঙ্গলবার লেবাননের কয়েকটি স্থানে হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার পেজার একযোগে বিস্ফোরণের ঘটনায় 2 শিশুসহ নিহত হন 12 জন ও আহত হন প্রায় 3000। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। সেই ঘটনার একদিন পরেই হিজবুল্লাহর প্রভাব থাকা রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর বেকা ভ্যালি এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ঘটানো হয় এ বিস্ফোরণগুলো। হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত ওয়াকিটকি থেকে এই বিস্ফোরণগুলো ঘটেছে বলে জানা গেছে। মঙ্গল ও বুধবারের বিস্ফোরণের ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ, কিন্তু এখন পর্যন্ত লেবাননের বিস্ফোরণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। তবে বুধবার বিস্ফোরণের ঘটনার পর লেবাননের বিস্ফোরণ নিয়ে কোনো মন্তব্য না করলেও নিজেদের সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর প্রশংসা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, আপনাদের কাজের ফলাফল বেশ চমৎকার। বিবিসি জানায় বুধবার ইসরায়েলি সেনাবাহিনী নিজেদের 98তম ডিভিশন গাজা থেকে উত্তর ইসরায়েলে সরিয়ে নিয়েছে, যেখানে আগে মোতায়েন ছিল সেনাবাহিনীর 36তম ডিভিশন। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গুরুতর সংঘাতের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে সকল পক্ষকেই